আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি রক্তজবা গল্পের পর্ব ৩। একদিন বিকালবেলা মৃধা বাড়িতে দুজন ভদ্রলোক আসলো। রূপা তড়িঘড়ি পা ফেলে দ্রুত পাকের ঘরে ঢুকলো। পথিমধ্যে উষ্ঠা খেয়ে গিয়েও সামলিয়ে নিল নিজেকে। সে খদিজাকে জানান, কাকি কারা জানি ঘরে আইছে। তেনারা কয় মিন্টু ভাইয়ের লগে দেখা করব। খদিজা মাথার আঁচল টেনে বলল, কারা এলো এই বিয়ালবেলা? মুই চিনি না, তবে শহরের লোকের মতন দেখা যায়। লত দেখাহি কারা এলো। খদিজা বানুকে দেখে একজন সালাম দিলেন। খদিজা বানু হাসি মুখে সালাম নিলেন। প্রশ্ন করলেন, বাবা আপনারা কারা? শ্যামবর্ণ পুরুষটি বলল, আমি ডিরেক্টর হাসান মাহমুদ আর উনি সৈয়দ অলিউল্লাহ। খালা, আপনার ছেলের সাথে একটু কথা বলতে চাই। তাকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যাঁ, তো বাজান বাড়িতে নাই, কাজের হাট বাজারে গেছে। এখনই আইয়া পড়বো আনে। তোমরা বহো, চা মুড়ি খাও, রূপা হ্যাগোর জন্য চা পানির ব্যবস্থা কর। না খালা, এসবের ঝামেলার দরকার নেই। কি কও বাবা, ঝামেলা মনে কোন মুখা? মেহমান আল্লাহ খুশি হয়ে পাড়ায়। তোমরা একটু বিশ্রাম করো, আমি নাস্তা নিয়ে আহি। আচ্ছা খালাম্মা, শুধু চা মুড়ি হলেই হবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। জলপাই রঙের শার্টটি চুপচুপে ঘামে ভিজে একাকার। কপাল থেকে বিন্দু বিন্দু টপটপ করে ঘাম ছড়ছে। 2 হাত ভর্তি বাজারের ব্যাগ। শরীর থেকে ঘরমাক্ত নোংরা গন্ধ বের হচ্ছে। ব্যাগ দুটি প্রচুর ভারী। হাতে এত ভার সয়। সদর দরজায় পা ফেলে শান্তিতে নিঃশ্বাস নিলেছে। বাঁচলাম, এখন একটু শান্তি লাগছে। রূপা, কই গেলি রে? এদিকে আয়। আইতাসি। আরে আল্লাহ, আপনি দেখি ঘামে গোসল করে উঠছেন ভাইজান। দাঁড়ান, আমনের লাগিয়া লেবুর শরবত বানায় আনতাসি। শোন রূপা, ব্যাগ দুটা নিয়ে যা। একটা একটা করে নে, দুটো একসাথে পারবি না। আচ্ছা মিন্টু ভাই, কিছু বলবি? আপনার লগে দুটো বেটা দেখা করতে আইছে। কোথায় তারা? বৈঠকখানায় বসে চা মুড়ি খাইতাছে। যা তুই। আচ্ছা। ভিজা শার্ট খুলে গায়ে গামছা দিয়ে বৈঠকখানার সামনে এসে সালাম দিল সে। হাসান মাহমুদ মিষ্টি হেসে সালাম নিলেন। তা কী অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ঠিক চিনলাম না ভাই। আমি ডিরেক্টর হাসান মাহমুদ, উনি অলিউল্লাহ আমার সহকারী। ও, তা কী কাজে আপনাদের সাহায্য করতে পারি? দেখুন মিন্টু, আপনার সাথে দেখা করতে আমরা অনেক দূর থেকে আসছি, বুঝতে পারছেন তো ব্যাপারটা। যা বলার সরাসরি বলছি। আমাদের সাথে একটি সিনেমাতে আপনি নায়ক হিসেবে কাজ করবেন। আপনার যা প্রাপ্য আপনি তা পাবেন। আমি মানুষ পাঠাতে পারতাম, পাঠাইনি কেন জানেন? কারণ আমি তাদের উপর বিশ্বাস রাখতে পারিনি। আপনারা আমার খবর কোথায় পেলেন? মিন্টুর প্রশ্ন। আপনি একবার যাত্রাপালায় অভিনয় করেছিলেন, সেখানে আমাদের এক সহকারী ছিলেন। তার কাছে আপনার কথা, আপনার ডায়লগ, অভিনয়ের চমৎকার প্রশংসা শুনে ভালো লেগেছে। অবশ্য ছোটোখাটো একটি ভিডিও ক্লিপও দেখেছি, সেজন্য আপনাকে সিলেক্ট করছি। নায়ক হিসেবে আরও অনেককেই পাবো, তবে সবাই সব দিক দিয়ে পারফেক্ট না। একমাত্র আপনাকে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। মিন্টু ঠোঁট টিপে ক্ষীণ হাসলো। ঠিক আছে, ভেবে দেখবো ব্যাপারটা। হাসান মাহমুদ একটি কার্ড বের করে দিলেন। ভেবে জানাবেন মিন্টু। আজ উঠি। ঝমঝমিয়ে টিনের চালে একটানা বর্ষণ ঝরছে। সকাল থেকে প্রকৃতি যেন গম্ভীর, মন খারাপ করে মনমরা হয়েছিল। হঠাৎ 10টার দিকে আকাশ কাঁপিয়ে বজ্রপাত হয়। ঝনমনিয়ে বৃষ্টি নামলো। পরিবেশ বেশ নাতিশীতোষ্ণ। বৃষ্টির স্নিগ্ধতায় মানুষের মনে ছেয়ে গেল শীতল ঠান্ডার আবাস। সকলে নিজ নিজ ঘরে অবস্থানরত থাকলেও হাবলু আর বাবলুর দেখা নেই। 2 ভাই ছাতা নিয়ে বের হয়েছে মাছ ধরবে বলে। তাদের ধারণা, বিদ্যুৎ চমকালে কই মাছ পুকুর থেকে কানে হেঁটে উপরে আসে, আর সেই সুযোগে তারা মাছ তুলবে। বিদ্যুৎ চমকাচ্ছে ঠিকই, তবে কই মাছ ওঠার কোনো নামগন্ধও নেই। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানো দেখে 2 ভাই মারাত্মক ভয় পেল, তবে আশা ছাড়ল না। হাবলু বলল, বাবলু রে, মাছ বাইচা থাকলে আজীবন খাইতে পারো, আগে জীবন বাঁচা, চল এখান থেকে। বাবলু যেন হাবলুর কথা শুনলেও শুনল না। কিছুক্ষণ পরপরই শুরু হলো কই মাছের কানে হাঁটা। অমনি 2 ভাইয়ের মুখে হাসি ফুটল। তারা ঝাঁপিয়ে পড়ল মাছ ধরতে। এদিকে রশ্মি ঘরে বসে চিন্তায় অস্থির হচ্ছে। ইকরা, হাবলু বাবলু ঘরে নেই। খালাও জানে না তিনি কাঁথা গায়ে ঘুমাচ্ছেন। জানলে ওদের অবস্থা খারাপ হইব। বলদা 2টা কমনে যে গেল, তখনই ডাক আসলো, ইকরা আপা, একটা পাতিল দেও। এই দাঁড়া, তোরা 2টা কই গেছিলি? কেন তুমি জানো না? দাঁত বের করে হাসলো বাবলু। মাছ ধরতে গেছি। দেখো না লুঙ্গি ভর্তি মাছ। কি মাছ ধরছোস দেহি? কই মাছ। পাতিল দেও তাড়াতাড়ি, শীত করতাছে। তারা আইতাছি।
মাছ রেখে তাড়াতাড়ি নাই আয়, খালা দেখলে চিল্লাইবো। আচ্ছা। পড়ার টেবিলে বসে মাথা আঁচড়াচ্ছিল জবা, তখনই বকুল আসলো। শুনছো জবা আপা, বাবলু আর হাবলু কী কামটা করছে? জবার গা ছাড়া প্রশ্ন, কী করছে? ওরা দুইটা একটা ঝড় বন্যা ঠাড়া পড়ার মধ্যে মাছ ধরতে নামছে। কত দেহি কেউ ওই ঠাড়া পড়ার মধ্যে মাছ ধরতে নামে? যদি অগোঠা গায়ে ঠাডা পড়তো তখন কী হইতো শুনি? কই দুইটায় এখন কাঁথামুড়ি দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠলে আমার ডাকিস। পড়ালেখায় দুইটা দুরন্ত ফাঁকিবাজ। আচ্ছা। সকাল থেকে দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি থাকলেও বিকেলের দিকে বৃষ্টির বেগ অনেকটা কমে এসেছে। আকাশ এখন ছকছকে পরিষ্কার, গাছের ডাল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। মেহগনি গাছ থেকে শালিক পাখি তার পাখা ঝাপটিয়ে ঝাড়া দিল। সাথে সাথে গায়ে পানি এসে পড়ল মিন্টুর, তার শার্টের অনেকটা ভিজে গেল। মুহূর্তে মুখটা গম্ভীর হয়ে গেল তার, রাগ করতেও গিয়ে পারল না। বোবা প্রাণীর সাথে রাগ করে নির্বোধের পরিচয় দেওয়া কেবল নিরর্থক। বিকেলের দিকে বৃষ্টির বেগ কমতে দেখে মিন্টু এলাকার মানুষজনকে চাচাতো বোনের বিয়ের দাওয়াত দিতে নেমেছিল। সঙ্গে করে ছাতা আনা হয়নি তার, তখন বৃষ্টির বেগ কম ছিল। সেই শালিক পাখি তাকে ভিজিয়েই ছাড়ল। সে দৃষ্টি মেনে শালিকের উপর পর্যবেক্ষণ করলো, বেশ অভিমানী গলায় বলল, এই যে শালিক পাখি, তুমি কি শুধু আমাকেই দেখো, আমার জবা ফুলকে দেখো না? আমি আমার জবা ফুলকে যেদিন সহধর্মণি করে এই রাস্তা দিয়ে নিয়ে যাব, সেদিনও তুমি আমার ডানায় পানি দিয়ে আমাদের ভিজিয়ে আশীর্বাদ দিও, কেমন? পিছন থেকে গম্ভীর গলা ভেসে আসলো, কার সাথে কথা বলছো মিন্টু? দৃষ্টি ঘুরিয়ে মিন্টু দেখলো তার পিছনে শিমুল মাস্টার। সে গলা পরিষ্কার করে বলল, চাচা, শালিক পাখিকে সতর্ক করলাম আমাকে যেন ফের না ভিজায়। তা মানলো শালিক পাখি? সে কি মানার বস্তু? হাসলো শিমুল মাস্টার। কোথাও যাচ্ছিলে? আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। যাক, পথে দেখা হয়ে ভালোই হলো। শুনেছেন তো আমার চাচাতো বোনের বিয়ে, শুক্রবার সকালে ঘরের সবাইকে নিয়ে চলে আসবেন কাকা। এভাবে রাস্তায় বসে বিয়ের দাওয়াত দেওয়া কি ঠিক বাবা? ক্ষমা করবেন চাচা, ভুল হয়ে গেছে, বাসায় চলো। আচ্ছা। দরজার সামনে হুট করে পা স্লিপ করে পড়ে গেল বকুল। পরে তার সে কি আহাজারি, ওরে মা গো রে, ওরে বাবা গো রে, পইরা গেলাম রে, কেউ মোরে ধর, মোরে মাজাটা গেল রে। হে হে, বকুল আপায় বোয়াল মাছ ধরছে, ওই হাবলু দেখা যায়, তাড়াতাড়ি আয়, বোয়াল মাছ ছুঁড়া যাইব তো। বকুল দাঁতে দাঁত চেপে চোখ রাঙালো, থাপড়াইয়া দাঁত ফালাইমু, বাবলুর বাচ্চা, ডর মোরে। হাবলু মার্বেল হাতে দৌড়ে আসলো। কি হয়েছে বকুল আপার? আল্লাহ গো, তুমি পাসার খাইলা কেমনে? আগে ধর, মোর মাজাটা বুঝি ভাঙিয়া গেল। হাবলু হাত এগিয়ে দিল, ধরো বকুল আপা, মোর হাত ধরে উঠো। ওই সময় শিমুল মাস্টারের গলা শোনা গেল। বকুলের কি হয়েছে রে হাবলু? খালু, বকুল আপায় পাসার খাইয়া মাজায় ব্যথা পাইছে। শিমুল মাস্টার বকুলকে ধরলো। দিয়ে আমার হাত ধর বকুল, আস্তে আস্তে উঠ মা। চিৎকার করে সকলকে ডাকলো সে। জবা, শ্যামলতা কই সবাই? দৌড়ে ইকরা আসলো। কি হয়েছে খালু? তোর খালাই কই? হ্যাঁ নামাজ পড়ে। জবা কি করে? তেনার পরীক্ষা পড়তে বইছে। কেন খালু, কোনো কিছু হয়েছে? তোর বড় আপায় পইরা গেছে, ধর আমার লগে, তারে ঘরে নিতে হইব। মিন্টু দুকদম এগিয়ে এলো, নম্র ভদ্র ভাষায় বলল, মাস্টার কাকা, আপনাদের কারো ধরা লাগবে না, আমি বকুলরে নিতাছি। চোখগুলো মার্বেলের ন্যায় গোল গোল করে তাকালো বকুল। সে আজ বুঝি জ্ঞান হারাবে। তার কণ্ঠে ঘোর বিরক্তি। না না মিন্টু ভাই, আপনার ধরা লাগবে না, খানিকটা লজ্জা নিয়ে বলল। মিন্টু ক্ষীণ হেসে বলল, লজ্জা পেও না বকুল, তুমি আমার ছোট বোনের মতন। তোমার হাফ প্যান্ট পরা থেকে দেখেছি, এত লজ্জা পেও না। না তুমি লজ্জা এবার বুঝি বকুল মারাই যাবে। গাল দুটো তার টমেটোর ন্যায় লাল হয়ে আসলো। মিন্টু বকুলকে কোলে নিয়ে সোজা জবার রুমে ঢুকলো। আপাতত জবার রুমে বকুল থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। জবা দু কাঁধে দুটো বেনিক ঝুলিয়ে পড়ার টেবিলে বসে প্রবন্ধ রচনা লিখছিল। তখনই হুমড়ি খেয়ে পড়ল ইকরা। জবা আপা, সরো বকুল আপারে এখানে নিয়ে আসা হবে। গা ছাড়া ভাব নিয়ে জবা প্রশ্ন করল, বকুলের আবার কি হয়েছে? হেতি পাসার খাইয়া মাজায় ব্যথা পাইছে। আকাশের দিকে তাকিয়ে হাঁটলে পাসার তো খাবেই। তখনই মিন্টু আসলো। মিন্টুকে জবা খেয়াল করেনি, রচনা লিখতে সম্পূর্ণ ব্যস্ত সে। রুমে ঢুকতেই মিন্টুর চক্ষু যুগল শীতল হলো। ষোড়শ বয়সী কিশোরীটির মুখশ্রীতে চোখ আটকিয়ে রইল। লম্বা চুলগুলো বেনিতে আবদ্ধ, তার কোমল হলদে মুখশ্রীতে মুক্তাদানার ন্যায় বিন্দু বিন্দু ঘামের সূক্ষ্ম রেখা। নজর কাড়া মায়াবী আঁখি দুটি খাতার পাতায় আবদ্ধ। সে এখনও জানে না তার রুমে পরপুরুষের আগমন ঘটেছে। জানলে বোধহয় লজ্জায় লাল হয়ে ওড়না টেনে মাথায় দিত। ঝিনুকের মধ্যে মুক্তা যেমন লুকিয়ে থাকে, সে বুঝি তেমনি আমার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখে। এতটা লজ্জাবতী আমার জবা ফুল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মিন্টু। অন্যদিকে তাকিয়ে গলা খাকারি দিল, আসতে পারি? হঠাৎ পুরুষের গম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল জবা।
তাড়াতাড়ি করে মাথায় কাপড় টেনে নিল। সামনের দরজার দিকে তাকিয়ে দেখলো বকুলকে নিয়ে মিন্টু দাঁড়িয়ে আছে। মিন্টু জিজ্ঞাসাবিদ্ধ আঁকিতে চাইল, আসবো জবা ফুল? জি স্যার, আসুন। জবা বের হয়ে গেল ঘর থেকে। অপরাধীর ন্যায় লাগছে মিন্টুর নিজেকে। তার জন্য মেয়েটার পড়ার টেবিল থেকে উঠে গেল। কি দরকার ছিল সেদে সেদে এই রুমে আসার? সামনে ঘরেই বকুলকে রাখলেই হতো, কিন্তু অবুঝ মন চেতা মানল না। সে উপহাস করে বলছে, বোকা তুই মিন্টু, তুই তো বকুলের উছিলায় জবা ফুলকে দেখতে চেয়েছিলি। মনকে দুটো কঠিন কথা শোনালো সে। তাই বলে জবা ফুলকে বিরক্ত করে নয়, তুমি আসলে বেহায়া, নির্লজ্জ, বোকা মন। মন বলল, তুমি ঠিক বলেছ, আমি জবা ফুলের জন্য হাজারবার নির্লজ্জ বেহায়া উপাধি পেতে রাজি। সে মৃদু হেসে রুম ত্যাগ করল। গ্রামের মোবাইল ফোন বলতে হাতে গোনা দু একজনের কাছে। কাজিরহাট বাজারে পলাশ নামে একজন দোকানি মোবাইলে কথা বলার বিনিময়ে টাকা কেটে রাখে। 5 মিনিট কথা বললে 2 টাকা, 10 মিনিট কথা বললে 5 টাকা দিতে হবে। সবাই টাকা দিয়ে মোবাইলে জরুরি কথা বলে কিংবা প্রিয়জনের খোঁজ খবর নেয়। কেউ কেউ আবার চিঠি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যারা বিত্তবান তাদের টেলিফোন আছে, সেটাই তাদের যোগাযোগের মাধ্যম। ট্যাপে ক্যাসেট ভরে বিয়ের গান ছাড়া হয়েছে। টিভি নেই বাড়িতে কারো, ট্যাপের গানের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা নাচানাচি করছে। কেউ কেউ আবার মাঝে মধ্যে ফোড়ন মেরে কোমর দোলাচ্ছে। কাজিরহাট থেকে তুলাতুলির দূরত্ব খুব বেশি নয়, 15-20 মিনিটের মতো হবে রাস্তা। ইট দিয়ে তৈরি সরু রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে বড় আকারের একটি খাল। সেটা গিয়ে যোগ হয়েছে লটা নদীর ধারে। শিমুল মাস্টারের বাড়ি তুলাতুলি আর কাজিরহাটের মাঝ বরাবর। দিনরাত 24 ঘন্টা রাস্তায় মানুষজনের আনাগোনা চলে। তখন রাস্তা দিয়ে কিছু মানুষ যাচ্ছিল, 2-1জন দেখে থেকে শোনা। ভূতের জঙ্গলে পোড়া বাড়ির সামনে বটগাছের সাথে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তাও একজনের না, দুজনের। একজন ছেলে, অন্যজন মেয়ে। মেয়েটা পরিচিত ময়না শিকদারের বড় মেয়ে কুনসুম। তবে ছেলেটির পরিচয় পাওয়া যায়নি। কেউ কেউ বলছে দুজনে আকাম কুকাম কইরা বাচ্চা বাজাইছে। এহেন মানুষের মুখ দেখাইবে কেমনে, তাই গলায় ফাঁস দিছে। আবার কেউ বলছে মাইয়াডারে বদ জিনে মারছে। এই ভূতের জঙ্গলে সকলের ঢোকা নিষেধ। তারা মনে হয় জানতো না। কেউ কেউ আবার আফসোস করছে, আহারে মা মরা মাইয়াডারে বদ জিনে মাইরা ফেলাইলো। গ্রামের বেশিরভাগ মানুষের মুখে শোনা যায়, আগে এক সময় মানুষজন পাতা কুড়াতে গভীর জঙ্গলে যেত। প্রথম তেমন কারো ক্ষতি হয়নি, 2-1 দিন পর পর দেখা যায় সমস্যা। এই ভুতুরে জঙ্গলে ঢুকতো যে, সে আর পুনরায় ফিরে আসতো না। যারা পাতা কুড়াতে গিয়েছিল পরবর্তীতে তাদের আর সাহস হয়নি গভীর জঙ্গলে ঢোকার। মানুষের এমন অকাল মৃত্যু হওয়া দেখে একসময় এই জঙ্গলে ঢোকা নিষিদ্ধ করে দেন শানু তালুকদার। তারপর থেকে নাম দেওয়া হয় ভূতের জঙ্গল। কেউ তার নাম শুনলে শরীর কেঁপে উঠত। বলা যায় এখন জঙ্গলটি মানুষজনের চলাচলের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বকুল কোমরে ব্যথা নিয়ে এসেছে কুনসুমকে দেখতে। কুনসুমের বাড়ির দূরত্ব বেশি নয়, তাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ হবে। বাড়ির সামনে দিয়ে মেয়েটা স্কুলে যেত। কত ভালো ছিল কুনসুম আপা। লাশ নামানো হলো। থানার ওসি প্রতাপ সাংবাদিক রাশেদ এসেছেন। এখনও জিজ্ঞাসাবাদ চলছে। বকুলের চোখে একটি কথা ঘুরপাক খাচ্ছে। কুনসুমের গলায় হাতে খামচির অসংখ্য দাগ। পা দুটি কাদায় প্রায় মাটিতে মাখামাখি। গাছে ঝুলে আত্মহত্যা করলে পায়ে কাদা মাটি আসে কোথা থেকে শুনি? এই কথাটা ঠিক তার মাথায় খেলে না। এসব এহেন কাউরে কওনো যাইব না, তাহলে ওসি এসে মরে ধরবো। লাশের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। লাশের দেহের কয়েক অংশে রক্তে জমাট বেঁধে আছে। মেয়েটার গায়ে কোনো ওড়না নেই। ছেলেটির গায়ে অসংখ্য মারের চিহ্ন। সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো দুজনের শরীর নীল। সাপে কাটলে মানুষের শরীর যেমন দেখা যায় ঠিক তেমনটা। এতক্ষণ যারা মেয়েটাকে নিয়ে অশ্লীল কথা বলছিল তারাই এখন বলছে এটা পরিকল্পিত খুন। আবার এও বলছে এই গভীর নিষিদ্ধ জঙ্গলে কারা আসবে খুন করতে। ওসি প্রতি বিরক্ত হয়ে গ্রামবাসীকে চলে যেতে বলছে। যারা যাবে না তাদের জন্য কঠোর ব্যবস্থা করা হবে। পুলিশ দেখলে গ্রামের অনেকেই ভয় কাঁপে। সেখানে এমন হুমকি দেওয়া মানে তাদের রুহু যায় আর আসে। কিছুক্ষণের মধ্যে সব ফাঁকা হয়ে গেল। সাংবাদিক রাসেল লাশ দুটির দিকে তাকিয়ে রইল। আফসোসের সুরে বলল, বুঝলেন স্যার, মানুষ কত বড় জঘন্যতম খেলোয়াড়। কিছু বুঝলে রাসেল? জিজ্ঞাসা করলো ওসি। স্যার, এই পৃথিবীতে ভালো মানুষের ভাত নাই। বাড়িতে ফিরে জবার ঘরে প্রবেশ করে বসে পড়ল বকুল। টেবিল থেকে পানি পান করে বসলো জবার গা ঘেঁষে। জবা আপা, তোমার কি মনে হয় কুনসুম আবার সত্যি সত্যি আত্মহত্যা করছে? আমি মনে হয় কুনসুমের সাথে ছিলাম। তা ছিল না, কিন্তু আমার মনে হয় তেনারে কেউ খুন করছে। কীভাবে বুঝলি? আচ্ছা, আত্মহত্যা করলে তার গলায় হাতে খামচির দাগ, কামড়ের দাগ থাকবো কেন? তার উপর সারা গা নীল হয়ে আসিল। আল্লাহ বোঝে
এ থেকে কি বোঝা যায়? বিষয়টা চিন্তার বিষয়। সেইটাই তোমারে কই। পবিত্র জুম্মা আজ। সকাল থেকে তালুকদার বাড়িতে মেহমানের জমজমাট। পাড়া প্রতিবেশী দল বেঁধে আসছে। আজকে চেয়ারম্যানের ভাইয়ের মেজ ছেলের বিয়ে। রিঙ্কু চুলগোপ কাটতে গেছে। শাপলা আর কোয়েল কনের জিনিসপত্র গোছাচ্ছে। এদিকে শমশের তালুকদার কারা কারা বরযাত্রীতে যাবে তারাই লিস্ট তৈরি করছে। সেজো ভাই হারুন আর ছোটো ভাই শিহাব তারা আসতে পারবে না কেউ। দুজনের দেশের বাহিরে থাকে। ছোটজন আমেরিকায় অবস্থানরত। সেজো ভাই সৌদি আরব আছে বর্তমানে। বাড়িতে যারা ছিল তারা পেশা বাড়ি যাচ্ছে। মেয়েদের মধ্যে শমশেরের বড় ছেলে আবিরের বউ যাওয়ার কথা থাকলেও সে যেতে পারবে না, তার শাশুড়ি নিষেধ করেছেন। মেয়েদের মধ্যে কেবল শাপলার শমশের তালুকদারের ছোট বোনের মেয়ে কোয়েল যাচ্ছে। জুমার নামাজ পড়ে রওনা হলো তারা। বৃষ্টি বাদলার দিন কখন আকাশ কালো করে বৃষ্টি নামে বলা যায় না। একই এলাকায় বিয়ে হলেও গ্রাম ভিন্ন। সময় বেশি লাগেনি আসতে। ছোটোখাটো একটি ট্রলার নিয়ে আসলো তারা। রিঙ্কুর গরমের মধ্যে পাঞ্জাবি পরে বিরক্ত লাগছে। এত গরম লাগে কোনো পাঞ্জাবিটায়? বড় ভাই আবির ভাবনায় বিভোর ছিল। রিঙ্কুর ডাক শুনে পিছনে তাকালো। কি কেমন পাঞ্জাবি আনছেন? গায়ে হুতা গরম লাগে? গরম লাগলে খুলে ফেল, বিয়ে বাড়িতে গিয়ে পইরা নিস। ঠিকই কইছেন। রিঙ্কু সত্যি সত্যি পাঞ্জাবি খুলে ফেললো। সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রান্নাবান্না সব ঠিক আছে কিনা মিন্টু দেখছে। সব কিছু ঠিক আছে। গেটের কাছে আসতে বরযাত্রীরা চলে আসলো। মিন্টু যথাসম্ভব সম্মানিতভাবে তাদের বিয়ের আসরে নিয়ে গেল। বিয়ে পড়ানো শেষে খাবার খাচ্ছে সবাই। শানু চেয়ারম্যানের সামনে শিমুল মাস্টার বসলেন। চোখ তুলে একবার তাকালেন শানু চেয়ারম্যান। পরবর্তীতে খাওয়ায় মনোযোগী হলেন। শিমুল মাস্টার বকুল আর হাবলু বাবলু আসছে। মিন্টুর এক বুক আশা নিয়ে অপেক্ষা করে বসেছিল তার জবা ফুলের জন্য। সাজলে তাকে কি পূর্ণিমার চাঁদের মতো লাগে দেখতে। সাজা অবস্থায় দেখার বড় ইচ্ছে ছিল তার, কিন্তু আমার জবা ফুল আমার ছোঁয়ার বাইরে। তাকে দেখার সৌভাগ্য বুঝি আমার এই জীবনে হবে না। সবাই কাজ নিয়ে ব্যস্ত। এইদিকে বউ সাজানো লোক খুঁজে পাওয়া মুশকিল। খোদেজা বেগম আসলেন বকুলের কাছে। বকুলরে তাড়াতাড়ি জবারে নিয়ে আয়, মাইয়াটারে এখনও সাজানো হয় নাই। জবা আইয়া একটু সাজাইয়া দিব হানে। বকুল উসকুস করে জানালো, আপাই মনে হয় আইব না চাচি, মোর কথা কইস তাইলে আইব। আচ্ছা। বকুল হন্তদন্ত হয়ে ছুটল বাড়ির দিকে। প্রথমে শ্যামলতা রাজি না হলে পরবর্তীতে রাজি হলেন। জবাকে কয়েকটি আদেশ দিয়ে দিলেন, পুকুর পাড় দিয়ে যাবি, অপরিচিত কেউ কথা বলতে চাইলে এড়িয়ে যাবি, মাথায় ভালো করে ওড়না টেনে নিস, গোলাপি রঙের সেলর কামিজ পরে যাইস, আর শোন, সন্ধ্যার আগে আমি তোরে নিতে আসবো, চিন্তা করিস না। জবা নীরবে সম্মতি জানালো। আচ্ছা আম্মা। আসার সময় পুকুর পাড়ে তেমন লোক ছিল না। জবার মনে শান্তি লাগলো। যাক আল্লাহ বাঁচাইছে। পিছনের দরজা দিয়ে ঢুকতে মিরাজের মুখোমুখি হলো। রহস্যময় হাসি দিল মিরাজ। জবা ঘাবড়ে গেল। বকুল জবার হাত টেনে রূপার রুমে নিয়ে আসলো। বিছানার উপর আসন করে বসে বলল, এখন সাজাও তো রূপা পারে। জবা সাজানো জিনিসপত্র বের করছিল, তখনই জবাকে দেখে শাপলা দৌড়ে আসলো। আরে আমাদের জবা সুন্দরী আইছে। কোয়েল জবার দিকে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। বকুল টুপ করে একটি ফুল টুকিয়ে দিল কোয়েলের মুখে। কোয়েল মিষ্টি মনে করে চিবোতে গিয়ে তিতাযুক্ত স্বাদ পাতে থুথু করে ফেলে দিল। ওয়াক থু বলে, বকুলের বাচ্চা মরে তিতা ফুল খাওয়াইলি কেন? জবা পারে, তুমি মনে হয় দেহ নাই। আমতা আমতা করে কোয়েল উত্তর দিল, দেখি নাই বললে ভুল হইব, দু একবার দেখছি ওই না দেখার মতন, তা আবার বোরকা পরা অবস্থায়, আজই সরাসরি দেখলাম। কোয়েল প্রশংসা না করে পারল না। মাশাল্লাহ জবা, তুমি অনেক সুন্দর। এই তুমি পার্লারে গিয়ে ফেসিয়াল টিসিয়াল করো নাকি? হাতে চিমটি কাটলো শাপলা। তোর এই অকর্মা বকবক বন্ধ কর বোন। জবা পার্লারে যাবে কেন? ও দেখতেই এমন। মোর বিশ্বাস হয় না বনু, একটু দইরা দেখতে মন চায়। দূর হ সামনে থেকে লুচ্চা সেরি। জবাকে সাজাতে শাপলা সাহায্য করলো। সাজ শেষে মিন্টু আসলো রুম্পাকে নিতে। হঠাৎ করে জবাকে দেখে প্রায় স্তম্ভিত হয়ে রইল সে। সদ্বীজ শক্তি ফিরে পেতেই সে নিজেকে স্বাভাবিক করে নিল। বিড়বিড় করে বলল, আজ বোধহয় হার্ট অ্যাটাক হবে আমার। নিজেকে যথারীতি ধাতস্থ করে প্রশ্ন করলো, জবা ফুল আসলা কখন? কিছুক্ষণ আগে স্যার। স্যার কথাটা শুনে ফিক করে হাসলো শাপলা। তার সাথে তাল মিলিয়ে বকুল আর কোয়েলও হেসে দিল। জবা লজ্জায় বিছানায় কাপড় চেপে ধরলো। মিন্টু জবার লজ্জা পাওয়া মুখশ্রী দেখে কিঞ্চিত হাসলো। বকুলের দিকে চেয়ে বলল, হাসার কোনো কারণ নেই খুকিরা, আমার কোলে পিঠে করা ছাত্রী তো স্যার নাম ভুলতে কষ্ট হয়। লজ্জায় চোখ নিচে রেখে বসে রইল জবা। ফের আর দৃষ্টি উঠালো না। যাওয়ার আগে মিন্টু বারবার বলে গেল, জবা খাওয়ার খেয়ে যাও। আচ্ছা শাপলা, তুমি রূপাকে নিয়ে আসো। আচ্ছা ভাইয়া। বিদায় দেওয়া হলো বরপক্ষকে। এদিকে শিমুল মাস্টার জানতেন না যে জবা মৃধা বাড়িতে আছে, তাই তিনি হাবলু বাবলুরে নিয়ে চলে আসলেন। বকুলের মনে ছিল না জবার কথা। সে বরযাত্রীর সঙ্গে ধেই ধেই করে চলে আসলো।
সবাই যখন নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে তখন মাগরিবের আজান পড়েছে। এতক্ষণ যাবৎ শ্যামলতার জন্য অপেক্ষায় থাকলেও জবার এখন ছুটে চলে যেতে ইচ্ছে করছে। খোদেজার থেকে বিদায় নিয়ে নিল সে। হাতে খাবারের একটি বক্স ধরিয়ে দিল খোদেজা। অনুরোধ করে বলল, তোমার আম্মাই তো আহে নাই, তার জন্য খাওয়ান দিয়ে দিছি, খাইতে কইও। চাচি, আপনারা তো পরিশ্রম না করলেও হতো। পরিশ্রম কিসের? এটা তো মেহমানদের প্রতি আমাদের কর্তব্য। তিনি মাথায় হাত দিয়ে স্নেহের পরশ বুড়িয়ে দিয়ে বললেন, মা তোমাগো লাইগা কিছু করতে না পারলেও মনে শান্তি পাই। যাও এখন। আচ্ছা। রাস্তা দিয়ে গেলে পুরুষ মানুষ সামনে পড়তে পারে ভেবে জবা পুকুর পাড় দিয়ে রওনা হলো। পুকুর পাড় হলেই বড় একটি জঙ্গল, তারপরে 5 মিনিট পরেই জবাদের বাড়ি। জঙ্গলের ভিতরে চরণখানি পড়তেই জবার গা ছমছমে করে উঠল। বাইরে হালকা আলোর রেখা থাকলেও জঙ্গলের ভিতরে যেন ঘোর অন্ধকারে ঢাকা। সাবধানে পা ফেলল সে। হঠাৎ পিছন থেকে শুকনো পাতার মচমচে শব্দ বেশি উঠল। ভয়ে শিরদাঁড়া বেশ শীতল স্রোত বেয়ে গেল। যত পথ সামনে আগানোর চেষ্টা করছে ততই যেন কেউ একজন তাকে অনুসরণ করে হাঁটছে। সাহস করে পিছনে ফিরল সে। একটি পুরুষ অবয়ব চট করে মস্ত বড় চাম্বুর গাছের পিছনে আড়াল হয়ে গেল। এবার ভয়টা প্রখর চেপে ধরল তাকে। আল্লাহর নাম নিয়ে জুতা খুলে হাতে নিয়ে দৌড় লাগালো সে। কতক্ষণ দৌড়ালো সে জানে না। দৌড়াতে যখন হাঁপিয়ে উঠল তখন তাদের বাড়ির চৌকাঠে পৌঁছালো। শ্বাস দ্রুত গতিতে তার ওঠা নামা করছে। বসে কতক্ষণ হাঁপালো। মাটিতে বসে লম্বা শ্বাস নিল। দরজায় একাধারে থাপ্পড় দিতে লাগলো সে। শ্যামলতা বুকে ব্যথার কারণে জবাকে আনতে যেতে পারেনি। যখন দেখলো বকুল শিমুল মাস্টার চলে আসলো তখন যেন তার কলিজায় পানি শুকিয়ে আসলো। এ বুঝে আমার কন্যা মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। না, তাকে এখনই যেতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। আর নয়। হন্তদন্ত হয়ে সে রওনা হবে এমন সময় পিছনের দরজায় কারো থাপড়ানোর শব্দ পেয়ে দৌড়ে এসে তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে তার আদরের কন্যা অশ্রু টলমল নয়নে এলোমেলো পরিহিত কাপড়ে মাটিতে বসে আছে। এ কী দশা তার আদরের দুলালের! মেয়ের এ অবস্থা দেখে শ্যামলতার বুক ভার হতে লাগলো। হঠাৎ করে তার বুকে অজানা ভয়ে কেঁপে উঠল। শেষ হয়ে গেল পর্বটি। গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে বলে দিন চট করে। আর যদি গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক ছুঁড়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে চেক করবেন। প্রথম পর্ব সেখানেই দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।